নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে এটাই আলোচনা করব যে সামনের সপ্তাহে মার্কেটে কোন কোন ইম্পর্টেন্ট ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেগুলো মার্কেটকে ওপরে ওঠাতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এমন কোন খারাপ পয়েন্টগুলো রয়েছে যেগুলো মার্কেটের ওপর প্রেসার তৈরি করতে পারে। চলুন এক এক করে দেখে নিই। তবে তার আগে এটা দেখে নেব সামনের সপ্তাহে বাজার কি পুরো 5 দিনই খোলা থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন এর আগে যে ছুটি এটা ছিল এই 26শে জানুয়ারি, এবং এর পরবর্তী যে ছুটি সেটা হচ্ছে 23রা মার্চ, যেটা এই সপ্তাহে পড়ছে না, এটাই পরের সপ্তাহে রয়েছে। মানে এই সপ্তাহে বাজার কিন্তু পুরো 5 দিনই খোলা থাকছে। আর বাজারের মহল কেমন ছিল, এইখানে নিফটি দেখতে পাচ্ছেন গত 5 দিনে 0.39% বেড়ে বন্ধ হয়েছে। যদিও মার্কেটে অনেকটা বড় ওঠাপড়া দেখা গেছে, যেমন কখনো কখনো দেখতে পাচ্ছেন এই যে নিফটি এখানে প্রায় 500 পয়েন্টের মতো ডাউনফলও দেখা গেছে। আবার যদি এই শুরু থেকে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 400 পয়েন্ট মতো বেড়েওছে। অনেকটা ওঠাপড়া করে এই সপ্তাহের শেষে 0.39% বেড়েছে। তারপরে বিএসসি সেন্সেক্স এখানেও দেখতে পাচ্ছেন 5 দিনে অনেকটা ভলিটিলিটি দেখা গেছে, এবং এই সপ্তাহ শেষে 0.15% বেড়ে বন্ধ হয়েছে। তবে অন্যদিকে এই যে নিফটি ব্যাংক রয়েছে, মানে ব্যাংকের ইন্ডেক্স, এটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এই শেষ ট্রেডিং সেশনেও প্রায় 0.1% বেড়েছে। এবং যদি 5 দিনের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন 1.62% তেজি এই নিফটি ব্যাংক দেখিয়েছে। আর এগুলো তো গেল ইন্ডিয়ান মার্কেটের ব্যাপার। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকার মার্কেটে যে ওপেন হয়েছিল, সেই আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করেছে এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স, এখানে অনেকটা ওঠাপড়া দেখা গেছে। এই আমেরিকার জিডিপির ডেটা খারাপ আসার পরে এই যে আমেরিকান মার্কেট এটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, এবং তারপরে এই আমেরিকা সুপ্রিম কোর্ট থেকে আমেরিকাতে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসিয়েছিলেন সেই ব্যাপারে রায় আসে, এবং তারপরে বড় রিকভারিও দেখা যায়। আবার দেখতে পাচ্ছেন একটা সময় করে এই যে ডাউ জোন্স এটা টপ থেকে পড়েও গিয়েছিল, যদিও এই শুক্রবার দিন শেষমেশ প্রায় 0.5% বেড়ে বন্ধ হয়েছে। আর সেম একই প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই নাসডাকেও দেখা যাচ্ছে। শুরুতে গ্যাপ ডাউন, পরে সেখান থেকে রিকভারি দেখিয়েছে, আবার একটা নির্দিষ্ট সময় পর নিচের দিকে পড়ছিল, তারপর সেখান থেকে রিকভারি আসে, এবং এটা 1%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তবে শুধুমাত্র এই নাসডাক এবং ডাউ জোন্স এদের যে এফেক্ট সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখা যাবে না, কারণ এরপরে এই দুটো দিনের মধ্যে এই ট্রাম্পের ট্যারিফ নিয়ে অনেক কিছু ড্রামাও আমরা দেখতে পেয়েছি। যেমনটা প্রথমে কি হয়েছিল, আমেরিকা সুপ্রিম কোর্ট এই ট্রাম্পের যে ট্যারিফ সেটাকে রিজেক্ট করে দিয়েছিল। তবে এই যে ট্যারিফ রিজেক্ট করেছে সেগুলো অন্যান্য সব প্রোডাক্টের উপর লাগু হলেও এই যেমনটা দেখতে পাচ্ছেন স্টিল এবং অ্যালুমিনিয়াম এদের উপর যে ট্যারিফটা লাগানো রয়েছে সেটা কিন্তু বর্তমানেও লাগু থাকবে, কারণ এদের উপর যে ট্যারিফটা ছিল সেটা কিন্তু সেপারেটলি ইম্পোজ করা হয়েছিল, মানে আলাদাভাবে ইম্পোজ করা হয়েছিল। আর এই বিভিন্ন দেশের উপর যে রেসিপ্রোকাল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প বসিয়েছিলেন সেটাই ইমার্জেন্সি অ্যাক্টের আন্ডারে বসিয়েছিলেন। আর এই যে বেঞ্চ রায় দিয়েছে সেখানে 9 জন বিচারপতি ছিলেন, এবং সেখানে দেখতে পাচ্ছেন 6 জন এই ট্রাম্পের ট্যারিফটাকে বাতিলের দিকে রায় দিয়েছিলেন, এবং 3 জন এই ট্যারিফের সপক্ষে রায় দিয়েছিলেন। যেহেতু বেশি ছিল এই 6 জন, সেহেতু এই যে ট্রাম্পের ট্যারিফ সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর এই ট্রাম্পের ট্যারিফ কি কারণে ক্যান্সেল হয়েছিল, একটা মাত্রই কারণ ছিল, এই ট্যারিফ আনতে গেলে বিভিন্ন যে প্রসেসগুলো ফলো করতে হয় সেইগুলোই ডোনাল্ড ট্রাম্প করেনি। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে সুপ্রিম কোর্ট তারা কি বলছে, ইফ হি ওয়ান্টস সুইপিং ট্যারিফস হি শুড গো টু কংগ্রেস। তো এখানে কংগ্রেস মানে কোনো পার্টি নয়, আমাদের যেমন বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, সেরকম কিছু নয়। এই কংগ্রেস মানে হচ্ছে আমেরিকার পার্লামেন্ট। মানে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফটা যদি পার্লামেন্টের মাধ্যমে লাগু করতো তাহলে এই যে ট্যারিফ সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে পারতো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে কংগ্রেস সেখানে ট্যারিফের ব্যাপারে কোনো কিছু জানাননি, নিজের থেকে এটা লাগু করে দিয়েছিলেন। আর এরপরে এটা তো জানেন ট্রাম্প ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি তারপরে কি করেছিলেন, একটা 10% গ্লোবাল ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন এই সুপ্রিম কোর্টের রায়ের পরে। মানে সব দেশের উপর 10% ট্যারিফ থাকবে এরকমটা ঘোষণা করে দিয়েছিলেন, যেটা এফেক্টিভ হবে এই ফেব্রুয়ারি 24 থেকে, এটা তিনি বলেছিলেন। এবং তার একদিন পরে মানে মার্কেট খুলতে না খুলতে দেখতে পাচ্ছেন এই যে 10% ট্যারিফ বসিয়েছিলেন সেই যে 10% ট্যারিফ সেটা বাড়িয়ে আবার 15% করে দিয়েছেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে লয়ার রয়েছেন নীল কাতকাল, তিনি এই যে 15% ট্যারিফ এটারও কিন্তু বিরোধিতা করেছেন। মানে ট্যারিফে অনেকটা পরিবর্তন দেখা গেল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আগে 26% ট্যারিফ ছিল, তারপরে সেই ট্যারিফ এই বাড়িয়ে 50% করে দেওয়া হলো। একটা এই রেসিপ্রোকাল ট্যারিফ ছিল 25%, এবং এই রাশিয়া থেকে তেল কেনার জন্য 25% ট্যারিফ অতিরিক্ত লাগু করা হয়েছিল, টোটাল 50% ট্যারিফ। তারপরে ট্রেড ডিল হলো 18%-এর, তারপরে সেই যে ট্যারিফ সেটা কমে 10% হলো, এবং তারপরে এই যে 10% সেখান থেকে আবার বাড়িয়ে 15% করে দেওয়া হলো। আর আমাদের ইন্ডিয়ার বিভিন্ন অ্যানালিস্ট তারা কি বলছে, এইখানে দেখতে পাচ্ছেন এই সমীর আরোরা, তিনি এই কথাই বলছেন এই যে 15% ট্যারিফ এখানে কিছু ভুল নেই। তিনি এটাও বলছেন ট্যারিফস হ্যাভ পাওয়ার ইফ ইউ ক্যান পিচ ওয়ান কান্ট্রি এগেনস্ট আদার। মানে ট্যারিফের শক্তি তখনই থাকবে যখন বিভিন্ন দেশের উপর আলাদা আলাদা ট্যারিফ বসবে। কিন্তু এখন যেমন দেখতে পাচ্ছেন সব দেশের উপরই 15% ট্যারিফ বসে যাচ্ছে, তার মানে এই যে ট্যারিফ তার কিন্তু
কিন্তু কোনো পাওয়ার নেই। মানে ট্যারিফটাকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো দেশের উপর এখন আর প্রেসার তৈরি করতে পারবে না। এবং বিভিন্ন যে বিজনেস কোম্পানিগুলো রয়েছে তারা এই যে প্রায় $133 বিলিয়ন রিপেমেন্টের জন্য আবেদন করতে পারে, এরকম নিউজ আসার পরই এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু এই যে 15% ট্যারিফ সেটা বসিয়ে দিয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এই যে নীল কার্তাল, এই যে লয়ারটা রয়েছেন, তিনি ট্রাম্পের 15% ট্যারিফের ব্যাপারটা যে লিগ্যাল বেসিস সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। আর আমাদের এই গভর্নমেন্টের তরফ থেকে কেমন কি নিউজ সামনে আসছে, যেমনটা এর আগেই বলেছিলাম এই সপ্তাহে কি কথা ছিল যে ইন্ডিয়ার বিভিন্ন অফিসিয়ালরা আমেরিকাতে যাবেন এই 18% ট্রেড ডিলের যে ব্যাপারটা সেটাকে ফাইনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন বিষয়ে সাইন করার জন্য। এবং দেখতে পাচ্ছেন এই ট্রাম্পের ট্যারিফ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায় আসার পর এবং তার সঙ্গে সঙ্গে 10% 15% এই ট্যারিফগুলো বসিয়ে দেওয়ার পরে আমাদের ইন্ডিয়ার যে বিভিন্ন চিফ নেগোসিয়েটররা রয়েছেন তারা এই যে মিটিং সেটাকে রিশিডিউল করে দিয়েছেন। মানে এই সপ্তাহে দেখা করার কথা ছিল, তবে এটা ক্যান্সেল হয়নি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র রিশিডিউল হয়েছে এবং পিছিয়ে দেওয়া হয়েছে, মানে পরবর্তীকালে দেখা হবে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন বোথ নেশন হ্যাভ এগ্রিড টু রিশিডিউল দ্য টক ফর এ লেটার ডেট, মানে পরবর্তী সময়ে এই ব্যাপারে কিন্তু আলোচনা হবে। এবং বিভিন্ন অফিসিয়ালরা এটাও ইন্ডিকেট করছেন যে এই দুটো দেশের মধ্যে ট্রেড ডিলের যে ব্যাপারটা সেটা কিন্তু কন্টিনিউ থাকবে, মানে কথাবার্তা চলবে এবং এই ট্রেড ডিল নিয়ে যে কথাবার্তা সেটা অন ট্র্যাক রয়েছে। এবং এর আগে ফেব্রুয়ারি 23 তারিখেই এই যে মিটিং সেটা হওয়ার কথা ছিল। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে এই যে ট্যারিফের ব্যাপারটা, এই যে ট্রেড ডিলের ব্যাপারটা, এটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হবে, কারণ দেখতে পাচ্ছেন এই যে পরিস্থিতি সেটা কিন্তু আবার ঘুরে গেছে। এবার চলুন শেষমেশ একবার দেখে নিই। প্রথমে যেমনটা দেখতে পাচ্ছেন এই এপ্রিল 2, 2025 একটা লিবারেশন ডে ট্যারিফ ইন্ট্রোডিউস করা হয়েছিল এই 26%, যেখানে 10% বেস লাইন ছিল এবং এই 16% রেসিপ্রোকাল ছিল। তারপরে এই আগস্ট 27, 2025 এইখানে দেখতে পাচ্ছেন এই রাশিয়ান অয়েল ইম্পোর্ট করার জন্য এই 25% রেসিপ্রোকাল ট্যারিফের সঙ্গে সঙ্গে এই 25% পেনাল্টি বসিয়ে দেওয়া হয়েছিল, 50% হয়েছিল। তারপরে ফেব্রুয়ারি 2, 2026 এই যে ইন্টারিম ট্রেড ডিল সেটা অ্যানাউন্স করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তার 200 অ্যাকাউন্ট থেকে এটা অ্যানাউন্স করেছিলেন। তখন এই রাশিয়ান অয়েলের যে পেনাল্টি সেটা রিমুভ করা হয়েছিল, কারণ আমাদের এই ইন্ডিয়াও রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা কমিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে 18% ট্যারিফ সেটা লাগু করা হয়েছিল, এই 50% থেকে কমিয়ে সরাসরি 18% নিয়ে আসা হয়েছিল। তারপরে ফেব্রুয়ারি 20, 2026 এই দিন দেখতে পাচ্ছেন ইউএস এর যে সুপ্রিম কোর্ট তারা এই যে রেসিপ্রোকাল ট্যারিফ সেটাকে পুরো স্ট্রাইক ডাউন করে দিয়েছিল, মানে পুরো সরিয়ে দিয়েছিল। তো সেই মুহূর্তে কত ট্যারিফ থাকার কথা দেখতে পাচ্ছেন, পোটেনশিয়াল রিসেট টু 3.5%, এবং তারপরে আবার 10% এবং সেটাকে বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে যদি কথা বলি এই যে 15% ট্যারিফ সেটা কিন্তু লাগু থাকবে, তবে এই যে ট্যারিফ সেটা দেখতে পাচ্ছেন এই 5 মাস বা 150 দিনের জন্য ভ্যালিডেট থাকবে, কারণ যে আইনের আওতায় এই ট্যারিফটা আনা হয়েছে তার যে ভ্যালিডিটি সেটা হচ্ছে এই 150 দিন। এবং এরপরে এই যে ট্যারিফ সেটাকে লাগু রাখতে গেলে কি করতে হবে, এই আমেরিকার যে কংগ্রেস রয়েছে তাদের তরফ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এই কোনো অ্যাপ্রুভাল ছাড়া এই যে টেম্পোরারি ট্যারিফ সেটা কিন্তু 150 দিন লাগু থাকে। আর এই ট্যারিফের ফলে যদি কথা বলি, যদি ভাবেন 18% থেকে কমে 15% হয়ে গেছে, এটা ইন্ডিয়ার জন্য ভালো, সেরকম কোনো ব্যাপার নেই। সব দেশের ওপরেই কিন্তু ট্যারিফ এই 15% চলে এসেছে। যেগুলোর ওপর আগে বেশি ট্যারিফ ছিল সেগুলোও কমে 15% এসেছে, মানে যাদের উপর বেশি ট্যারিফ ছিল তাদের থেকে তো ইন্ডিয়া বেশি সুবিধা পাচ্ছিল, তো সেই যে সুবিধা সেটাও কমলো। এবং কিছু কিছু দেশ যাদের উপর ট্যারিফ এই 15% কম ছিল তাদের উপরেও কিন্তু এই যে ট্যারিফ সেটা বেড়ে 15% হয়ে গেল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়া বর্তমানে কত 18% থেকে কমে 15%, কিন্তু এখানে চায়না দেখতে পাচ্ছেন এদের উপরে 30 থেকে 125% ট্যারিফ ছিল, এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, সেই ট্যারিফ কমে 15% আওতায় চলে এসেছে, মানে অনেকটা কমেছে। তারপরে ব্রাজিল দেখুন, এদের উপর 50% ছিল, এদের কমে 15% হয়ে গেছে। মানে এই চায়না, ব্রাজিল এই দেশগুলোর তুলনায় তো আমাদের ইন্ডিয়া বেশি সুবিধা পাচ্ছিল, সেটা কিন্তু কমে গেল। তারপরে কানাডা দেখতে পাচ্ছেন 25 থেকে 35% ছিল, মেক্সিকো 25 থেকে 30%, এই দেশগুলোর তুলনাতেও ইন্ডিয়ার যে সুবিধা সেটা বেশি ছিল, সেটাও কমলো। কিন্তু কিছু কিছু দেশের থেকে দেখতে পাচ্ছেন এই সুবিধা এটা বেশি পাবে, যেমন এই ইউকে, এদের উপর 10% ট্যারিফ ছিল, সেটা বেড়ে 15% হয়ে গেল, মানে এই দেশগুলোর কিন্তু চাপ বাড়বে। তারপরে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছেন 10% ছিল, এটা বেড়ে 15% হয়েছে। আর এর ফলে বুঝতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর, যেমন এই আইটি সেক্টর রয়েছে, তার সঙ্গে সঙ্গে টেক্সটাইল, তারপরে যে শ্রিম সেক্টর রয়েছে মানে সি ফুড, তারপরে এই জুয়েলারি, এই ধরনের যে কোম্পানিগুলো সেগুলো অবশ্যই ফোকাসে থাকবে। আর এই গিভ নিফটি এটা কেমন পারফরমেন্স দেখিয়েছিল দেখতে পাচ্ছেন, প্রায় 500 পয়েন্টের কাছাকাছি বেড়েছিল এই ট্রাম্পের ট্যারিফ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে। কিন্তু এই যে গিভ নিফটি এর এফেক্ট কোনোভাবেই পড়বে না, কারণটা কি, এটাই কারণ এই গিভ নিফটি যখন বন্ধ হয়েছিল তারপরে নতুন কিছু অনেক ট্যারিফ কিন্তু লাগু হয়ে গেছে। আর এরপরে যদি আরো কিছু ডেটার কথা বলি, আমাদের ইন্ডিয়ার যে জিডিপির ডেটা সেটা সামনে আসবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এর আগে এই ডেটা কবে এসেছিল, এই 28/11 এই তারিখে এসেছিল, এবং এর পরের যে ডেটা সেটা কবে রয়েছে, এই 27/2 রয়েছে, এবং এটা কোয়ার্টার 3 ডেটা।
অর্থাৎ শুক্রবার দিন আমরা আমাদের ইন্ডিয়ার এই যে জিডিপির ডেটা সেটা দেখতে পাবো। আর এবারে এই জিডিপির ডেটার এক্সপেকটেশন কত রাখা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে ইগরা তারা এটাই বলছিল ইন্ডিয়ার এই যে জিডিপির গ্রোথ সেটা কিছুটা কমে যেতে পারে, এই 7.2% আসবে। আর মার্কেট এটার সঙ্গে তুলনা করবে অ্যাকচুয়াল যে জিডিপির ডেটা সেটা কত আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, এবারের এই যে জিডিপির ডেটা আসবে সেটা কিন্তু নতুন সিরিজ ধরে আসবে। এর আগে ইনফ্লেশনের ডেটাও দেখেছিলাম নতুন সিরিজ ধরে এসেছিল, এবং এই যে জিডিপির ডেটা এটাও নতুন সিরিজ ধরে আসবে। এবং এই জিডিপির যে ক্যালকুলেশন এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি কিন্তু ইন্ট্রোডিউসও করা হবে। যদি এই নতুন এবং পুরনো জিডিপি সিরিজের কথা বলি, এর আগে দেখতে পাচ্ছেন কবে রিলিজ হয়েছিল, এই জানুয়ারি 2015, এবং এবারে যে নতুন রিলিজটা হবে সেটা হচ্ছে 27 ফেব্রুয়ারি 2026। আগে এই বেস ইয়ার কত ছিল 2011-12, এবং বর্তমানে 2022-23-এর বেস ইয়ার ধরে ক্যালকুলেট করা হবে। এবারের এই আপকামিং সিরিজে দেখতে পাচ্ছেন জিএসটি, তারপরে অ্যাসুস, তারপরে পিএলএফএস ডেটা, এইগুলো সব ইনক্লুড করা হবে। তার সঙ্গে সঙ্গে এই যে ডিপ্লেশন এটা দেখতে পাচ্ছেন আগে ছিল সিঙ্গেল ডিপ্লেশন, এবং বর্তমানে এই ডাবল ডিপ্লেশন এইটা ধরা হবে। মানে ক্যালকুলেশন অনেক বেশি কমপ্লেক্স হবে, কিন্তু এই যে পিওরিটি সেটা বেশি থাকবে। এবং এর আগে আমরা পুরনো জিডিপি সিরিজ ধরে ক্যালকুলেট করছিলাম বলে এই যে আইএমএফ তারা আমাদের যে রেটিং সেটা কমিয়ে দিয়েছিল, এবং বর্তমানে যখন এই নতুন জিডিপির সিরিজ হিসাবে এই ডেটা আসবে তখন এই আইএমএফ আমাদের ইন্ডিয়ার যে রেটিং সেটা আপগ্রেড করতে পারে। যেমনটা আইএমএফ এরা আগেও বলেছিল বর্তমানে সি রেটিং রয়েছে, এবং নতুন ডেটা যখন আসবে তারা এই যে রেটিং সেটাকে রিঅ্যাসেস্ট করবে, মানে চেঞ্জ করবে। এরপরে যদি কথা বলি এফএনও ট্রেডিং, প্রতি সপ্তাহে সপ্তাহে এই যে এফএনও তার তো এক্সপায়ারি হয়ে থাকে, এবং এই সপ্তাহে যদি কথা বলি তাহলে মান্থলি এক্সপায়ারি হবে। এই 24 ফেব্রুয়ারি মান্থলি যে ফিউচার এবং অপশন রয়েছে তার এক্সপায়ারি রয়েছে, এবং এই এক্সপায়ারি সপ্তাহে এই বাজারে সাধারণত ভলিটিলিটি বাড়ে। এই মান্থলি এক্সপায়ারিতে কি হয়, বড় বড় যে পজিশন সেগুলো ক্লোজ হয়, রোল ওভার হয়, এসব কারণে মার্কেটে হঠাৎ করে কিন্তু বড় ওঠাপড়া দেখা যায়। তার মানে এই সপ্তাহে যদি ট্রেড করেন তাহলে কিন্তু সাবধানে করতে হবে। এরপরে যদি কথা বলি গোল্ড এবং সিলভারের প্রাইস, এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম এই গোল্ড এবং সিলভার এইগুলো নিউট্রাল ট্রেড করছিল, কিন্তু তারপরে ইউএস এবং ইরানের মধ্যে এই যে পরিস্থিতি সেটা গরম হয়ে যাওয়ার পরে এই গোল্ড বলুন তার সঙ্গে সঙ্গে সিলভার বলুন এইগুলোতে একটা ভালো তেজি আসছে। যেমন গোল্ড দেখতে পাচ্ছেন এই 2057 টাকা এর আগের দিন বেড়ে গেছে, এই পার্সেন্টেজ হিসেবে 1.33% বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই সিলভার এটাও প্রায় ফ্ল্যাট হয়ে গিয়েছিল, এখানেও বড় ওঠাপড়া দেখা যাচ্ছে, এই 4.79% বেড়ে গেছে। তবে বড় বড় অ্যানালিস্ট এটাই বলছেন যে গোল্ড এবং সিলভার একটা নির্দিষ্ট লেভেলের কাছে কনসলিডেট করতে পারে, তবে এই মেটাল এখানে কিন্তু এখনো ভালো আপট্রেন্ড আসতে পারে। আর এই ইরান এবং ইউএসএ যে ওয়ার এটার উপর তো নজর থাকবেই, যেমনটা বারবার বিভিন্ন রিপোর্টের সামনে আসছে যে ট্রাম্প 24 ঘন্টার মধ্যেই এই ইরানের উপর অ্যাটাক করতে পারে। যদি অ্যাকচুয়াল কিছু হয় তাহলে কিন্তু শর্ট টার্মে মার্কেটের উপর একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কারণ এই ওয়ার যদি হয় তাহলে আমাদের ইন্ডিয়ার কোন দিক থেকে প্রবলেম, আমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের যে দাম সেটা হঠাৎ করে বেড়ে যেতে পারে, যেটা আমাদের ইন্ডিয়ার জিডিপির উপর খুব খারাপ ইম্প্যাক্ট কিন্তু ফেলবে। আর তারপরে এফআইআই এবং ডিআই এর ডেটা, এই শুক্রবার দিন এফআইআই ক্যাশ মার্কেটে কিছুটা বিক্রি করলেও এই ফিউচার অ্যান্ড অপশন মার্কেট এখানে কিন্তু ভালো পরিমাণে কিনেছিল। যেমনটা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ফিউচার এখানেই 696 কোটির বাইং এসেছিল, এবং এই যে স্টক ফিউচার এখানে ওই 5116 কোটি টাকার বাইং এসেছিল। মানে এফআইআইরা তারা কিন্তু মনে করছে ভারতের মার্কেটে একটা বুলিশ সেন্টিমেন্ট বর্তমানে রয়েছে। এবং এই এফপিআই এর যে ডেটা যেটা সামনে এসেছে সেখানেও বড় বাইং দেখা গেছে। দেখতে পাচ্ছেন এফপিআই বাই দ্য মোস্ট ইন ফোর্টনাইট সিন্স এপ্রিল 2025। কোন কোন সেক্টরের কোম্পানি বাই করেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ক্যাপিটাল গুডস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল এবং অয়েল অ্যান্ড গ্যাস এই সেক্টরের যে কোম্পানিগুলো সেগুলো কিনেছে। প্রায় 33,487 কোটি টাকার শেয়ার তারা কিনেছে, 15টা সেক্টরের কোম্পানি কিনেছে, এবং যার মধ্যে ক্যাপিটাল গুডস এই সেক্টরেরই শেয়ার কিনেছে 8,032 কোটি টাকার। এবং সেখানে বিক্রি কোথায় করেছে, এই দেখতে পাচ্ছেন আইটি স্টকেই সব থেকে বেশি বিক্রি কিন্তু এই এফপিআইরা করেছে। তো এই এফআইআই এদের যে ডেটা সেটার উপর নজর থাকবে। আর শেষে যদি ক্রুড অয়েলের কথা বলি, এই ক্রুড অয়েলও বলতে পারেন টপ লেভেলের কাছাকাছিই রয়েছে। এই ডব্লিউটিআই ক্রুড এটাই 66-র ওপরে উঠে গেছে, এবং এই ব্রেন্ট ক্রুড এটাই প্রায় 72-এর কাছাকাছি চলছে। এই ইরান এবং ইউএস এর মধ্যে বিভিন্ন আপডেট সামনে আসার পর থেকেই এই যে ক্রুড অয়েল এখানে কিন্তু তেজি দেখা যাচ্ছে। যদি কোনোভাবে এই যে যুদ্ধ সেটা শুরু হয়ে যায় তাহলে এই যে ক্রুড অয়েল সেখানে আরো বেশি বৃদ্ধি দেখতে পাবেন, এবং সেখানেই উল্টো দিকে যদি এই পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই যে ক্রুড অয়েল যেখান থেকে বেড়েছে তার কাছাকাছি পৌঁছে যেতে পারে। আর এই ক্রিপ্টো মার্কেট কেমন কি পারফর্ম করছে, এই ক্রিপ্টো মার্কেটে বড় কোনো মুভমেন্ট নেই। এই বিটকয়েন অনেকটাই ডাউন হয়ে গেছে, এই $68,000 কাছে রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এটাও এই $2,000 নিচে ট্রেড করছে। আর আমাদের এই নিফটি 50 এর লেভেল কেমন কি রয়েছে দেখতে পাচ্ছেন, এই 25,571-এর কাছে বন্ধ হয়েছে। এরপরে সাইকোলজিক্যাল লেভেল যেটা কাজ করবে সেটা হচ্ছে 25,500, এবং 25,500 যদি ভেঙে ফেলে তাহলে
নিচের দিকে দুটো লেভেল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 25,400 এবং তার সঙ্গে সঙ্গে 25,250। আর উপরের দিকের যদি কথা বলি তাহলে নিফটি ফিফটি এটাই 25,700 যে রেজিস্ট্যান্স রয়েছে সেটাকে যদি ভাঙতে পারে তাহলে মোটামুটি 25,850 পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।